ওয়েলকাম স্টুডেন্টস আমাদের টিউটোরিয়াল গাইডেন্স ইউটিউব চ্যানেলের মধ্যে। তো আজকে আমরা যেটা শুরু করব এটা ক্লাস 12 এর একটা চ্যাপ্টার, এটা তোমাদের টার্ম 2 তে আছে চ্যাপ্টারটা, সেটা হলো ডি অ্যান্ড অ্যাপ ব্লক এলিমেন্ট। ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওইখানে জয়েন করে নিও, তাহলে ক্লাসের সমস্ত আপডেটগুলো তোমরা ওইখানে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি। দেখো, ডি অ্যান্ড অ্যাপ ব্লক এলিমেন্ট চ্যাপ্টারটার মধ্যে আসলে কেমিস্ট্রির মধ্যে তো এক্সেপশনই এক্সেপশন বলতে গেলে। তো ডি ব্লকের মধ্যে কিন্তু এক্সেপশনটা একটু বেশি, কিন্তু আশা করি দেখলে ভিডিওটা মজাই লাগবে। দেখো দেখো ডি ব্লক এলিমেন্ট কোথা থেকে শুরু হয়? ডি ব্লক এলিমেন্ট মেইনলি শুরু হয় গ্রুপ নাম্বার 3 থেকে গ্রুপ নাম্বার 12 পর্যন্ত। ঠিক আছে, তাদেরকে আমরা বলি কি ট্রানজিশন মেটাল এলিমেন্ট বা ট্রানজিশন এলিমেন্ট। কিন্তু কথা হলো কি এখানে যে গ্রুপ নাম্বার 3 থেকে অনলি গ্রুপ নাম্বার 11 পর্যন্ত আমরা এদেরকে ট্রানজিশন এলিমেন্ট বলতে পারবো। গ্রুপ নাম্বার 12 কে কিন্তু আমরা ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল বলতে পারবো না। কেন? দেখো, আমি আগে গ্রুপ ডি ব্লকের যেটা আছে সেটা নিয়ে আজকে আলোচনা করছি। তো ডি ব্লকের এলিমেন্টসগুলোকে আমি এখানে লিখে নিই আগে। আচ্ছা, এর আগে একটু বলে দিই যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন যেটা আছে ডি ব্লকের, সেটা হলো n-1 ডি 1 to 10 ns 1 to 2। ওকে, দেখো এই জিনিসটা ভালো করে। 1 to 2 কেন 1 to 2? নর্মালি তো আমরা জানি যে এস ব্লককে ফুলফিল করে তারপর ডিতে ইলেকট্রন আসে, মানে এস এ দুইটা যাওয়ার পরে তারপর ডিতে আসবে। কিন্তু এখানে এক্সেপশনগুলো হলো কি ক্রোমিয়াম অ্যান্ড কপার। দেখো, ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয়, ক্রোমিয়ামের ক্ষেত্রে 4s হ্যাঁ 4s এর মধ্যে একটা ইলেকট্রন যায়, তারপর 3d5 হয়ে যায়, এটা এটা একটা এক্সেপশন। কপারের মধ্যে বলতে গেলে 4s1 অ্যান্ড 3d10। কিন্তু যদি আমরা এই কনফিগারেশনটা লিখি, এই কনফিগারেশনটা যদি আমরা লিখি তাহলে আমাদের একটা জায়গাতে ভুল হবে। ভুলটা কি? আমাদের লিখতে হবে কি এক্সেপশন এখানে আরেকটা আছে, সেটা হলো প্যালাডিয়াম। ঠিক আছে, যার অ্যাটমিক নাম্বার 46। এখানে কি হয়, প্যালাডিয়ামের ক্ষেত্রে কিন্তু 4s এর মধ্যে s অরবিটালে একটাও ইলেকট্রন যায় না। ঠিক আছে, 4s হবে না, প্যালাডিয়ামের ক্ষেত্রে হবে 5s। তো 5s অ্যান্ড 4d, এখানে 5s টা 0 থাকে অ্যান্ড 4d তে 10 হয়। তাই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন যেটা আছে আমাদের ডি ব্লকে, সেটা কিন্তু এখানে ns কি লিখেছি ns 1 to 2, সেটা কিন্তু 1 to 2 হবে না। ওকে, সেটা কি হবে? সেটা হবে n-1 d 1 to 10 ns 0 to 2। তাহলে এই কনফিগারেশনটার মধ্যে, এই যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা, এটার মধ্যে প্যালাডিয়াম সহ সমস্ত ডি ব্লক এলিমেন্টগুলি চলে এসেছে। আমি যদি এইটা লিখি তাহলে কিন্তু আমাকে বলতে হবে যে প্যালাডিয়াম ছাড়া বা প্যালাডিয়ামটা এখানে ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে, সেটা বলে দিতে হবে। এক্সেপশনটা কি? 5s এর মধ্যে এখানে একটাও ইলেকট্রন যায় না, 4d তে চলে যায় 10টা। তো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন যদি আছে, যদি তোমার পরীক্ষার মধ্যে যদি আসে, তাহলে অবশ্যই চেষ্টা করবে এটা লেখার। যদি এইটা লিখো তাহলে প্যালাডিয়ামের কথাটা লিখে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি ডি ব্লকের এলিমেন্টসগুলো যেগুলো আছে সেটা একটু লিখে নিই এখানে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে জিনিসটা। দেখো, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এবার গ্রুপ নাম্বার 12 বলেছি কি ট্রানজিশন এলিমেন্ট নয়, এটা গ্রুপ নাম্বার 12 ট্রানজিশন এলিমেন্ট বলা যায় না। এই সমস্ত এই যে পুরোটা সিরিজ আছে যেটাকে আমরা বলি গ্রুপ সিরিজ, সরি গ্রুপ বলি, এই গ্রুপের মধ্যে যারা যারা আছে, জিঙ্ক আছে, ক্যাডমিয়াম আছে, মার্কারি আছে, এই যে গ্রুপ নাম্বার 12টা আছে, এটাকে কিন্তু আমরা ট্রানজিশন এলিমেন্ট বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ ট্রানজিশন এলিমেন্টের একটা প্রপার্টি আছে, এটা হলো কি ডি অরবিটালটা যদি ফুলফিলড থাকে, গ্রাউন্ড স্টেটে হোক
বা তার এক্সাইটেড স্টেট বলতে যেমন জিঙ্ক এখানে +2 শো করে Zn+2। দেখো কনফিগারেশন করে দেখো Zn+2 এর মধ্যে এখানে 3d অরবিটালটা কিভাবে থাকে 3d10 হিসাবে থাকে, কারণ দুইটা ইলেকট্রন যে বের হয় এটা কিন্তু 4s থেকে বের হয়। তো এই যে গ্রুপ নাম্বার 12টা আছে এটাকে আমরা কিন্তু ট্রানজিশন এলিমেন্ট বলতে পারবো না, ঠিক আছে, কারণ এখানে D10টা ফুলফিল থাকে। আর যারা ট্রানজিশন এলিমেন্ট তারা হলো গ্রুপ নাম্বার 3 থেকে, এখানে G3 লিখলাম, G3 থেকে G11 পর্যন্ত। হয়ে গেল? বুঝতে পারলে আশা করি কেন গ্রুপ নাম্বার 12কে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলবো না। তো এটা বলা যায় যে সমস্ত ট্রানজিশন মেটাল এলিমেন্টগুলো বা ট্রানজিশন এলিমেন্টগুলো সবকটা কিন্তু ডি ব্লকের মধ্যেই থাকে, কিন্তু ডি ব্লকের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ট্রানজিশন এলিমেন্ট না, ঠিক আছে। এখন বলতে পারো যে কপারের নিচে কি আছে, কপারের নিচে আছে সিলভার, এর নিচে কি আছে গোল্ড। এখন বলতে পারো যে কপারের যে ইলেকট্রনিক কনফিগারেশনটা এটা তো আবার 3d10 4s1, তাহলে এটা কেন ট্রানজিশন মেটাল এলিমেন্ট, কারণ এখানে তো 3dটা 10 আছে, এখানেও ফুলফিল, হ্যাঁ এখানেও ফুলফিল, কথাটা ঠিক আছে। কিন্তু কপারের ক্ষেত্রে কি হয়, কপার দুইটা অক্সিডেশন স্টেট শো করতে পারে, কপার প্লাস অ্যান্ড কপার +2। এই যে +2 কন্ডিশনে তখন কিন্তু একটা ইলেকট্রন ডি থেকে বেরিয়ে যায়, তখন তার আউটার মোস্ট অরবিটাল যেটা থাকে সেটা হয় 3d9 কনফিগারেশনের, ঠিক আছে। আরেকটা কথা, যখন ডি অরবিটালটা ফুলফিল থাকে না, মানে ডিরেক্টলি বলতে গেলে ট্রানজিশন মেটাল এলিমেন্টরা তাদের আয়নগুলা কিন্তু ওয়াটার সলিউশনে কালার শো করে, মানে এর থেকে বুঝতে পারছি কি এটা কালার শো করবে না, এটাও কালার শো করবে না, এটাও কালার শো করবে না, ওয়াটার সলিউশনের মধ্যে এরা কালার শো করবে না। কপার প্লাস যেটা আছে সেটা কিন্তু ওয়াটার সলিউশনে কালার শো করবে না, কপার +2টা ওয়াটার সলিউশনে কালার শো করবে, ঠিক আছে। সিমিলার একটা কোশ্চেন দেখবে তোমাদের এনসিইআরটির মধ্যে আছে, সিলভার দিয়ে দিয়েছে এটা, যে সিলভারের আউটার মোস্ট কনফিগারেশনটা 4d10 থাকে কিন্তু এটা ওয়াটার সলিউশনের মধ্যে কেন কালার শো করে। তো কথাটা ওই জায়গাতে থাকবে যে যেই অক্সিডেশন স্টেটের মধ্যে 4dটা 10 থাকে ওইটাতে কালার শো করবে না, আরেকটা অক্সিডেশন স্টেট আছে দেখবে তার, ঠিক আছে, ওইটার মধ্যে কালারটা শো করবে। আচ্ছা আস্তে আস্তে প্রত্যেকটা এলিমেন্টই লেখার চেষ্টা করি, দেখি কতটুকু পর্যন্ত যায় ভিডিওটাকে, তো আবার বেশি লম্বা করা যাবে না, তাহলে তোমাদের বোরিং লেগে যাবে, এটা বেশি লম্বা ভিডিও দেখতে আমারই বোর হয়েছে, আমি নিজেই বোর হয়েছে। আচ্ছা দেখো, নিকেলের নিচে কি আছে, নিকেলের নিচে আছে প্যালাডিয়াম, এর নিচে আছে প্লাটিনাম। এই যে মেইন সমস্যাটা প্যালাডিয়াম, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে যে প্রবলেমটা ক্রিয়েট করেছিল সেটা হলো প্যালাডিয়ামের ক্ষেত্রে কি হয়, প্যালাডিয়ামের ক্ষেত্রে কিন্তু 5s, তার যে 5s অরবিটালটা ওইখানে কিন্তু কোনো ইলেকট্রন থাকে না, ওইটা 5s0 থাকে, এন্ড এইটা থাকে কি 4d10। আরেকটা এক্সেপশন পেলাম, ঠিক আছে, আরেকটা এক্সেপশন পেলাম এখানে। তো এই এক্সেপশনগুলো মনে রাখতে হবে, যেখানে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনের সাথে মানে নর্মাল যে কনফিগারেশন যেটা হওয়ার কথা সেটাই যদি হয় তাহলে মনে রাখো ওই কোশ্চেনটা তোমার পরীক্ষাতে দেওয়ার চান্সটা লেস। দেবে না এই কথা আমি বলতে পারবো না, টিচাররা যারা কোশ্চেন বানাবেন তাদের ইচ্ছা হলে দিতেই পারে, কিন্তু যেখানে এক্সেপশন আছে সেইখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স কিন্তু খুব বেশি, ঠিক আছে। যেমন প্যালাডিয়াম এখানে তো দিতেই পারে এখান থেকে কোশ্চেন, দেখো গেল প্যালাডিয়াম। এছাড়া আরেকটা বলে দিই আমি, এটা তোমরা কমেন্ট সেকশনের মধ্যে আমাকে বলবে এখানে কোথায় এক্সেপশন আছে, কার কনফিগারেশনে এক্সেপশন আছে, ঠিক আছে। এই তিনটা গ্রুপের মধ্যে বলে দিলাম, যাও এই তিনটা গ্রুপের মধ্যে কোনো একটা এলিমেন্টের উপর কিন্তু এক্সেপশন আছে, ঠিক আছে, এই তিনটা গ্রুপের মধ্যেই আছে। তো কার মধ্যে এক্সেপশনটা আছে সেটা একটু আমাকে বলবে, ঠিক আছে। এখন দেখি আর কি কি প্রপার্টিজ আছে সেটা নিয়ে আলোচনা করবো, এর আগে দেখি আর কোথায় কোথায় এক্সেপশন আছে। আচ্ছা এইখানে কোবাল্টে এক্সেপশন না, ইলেকট্রনিক কনফিগারেশন কপারে এক্সেপশন আছে, আর ক্রোমিয়ামের মধ্যে এক্সেপশন আছে, ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে। সিলভারের কোশ্চেনটা তো বলে দিলাম। এখন আর কি আছে এখানে, এখানে স্ক্যান্ডিয়াম আছে, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, হ্যাঁ আর তো কোনো মনে পড়ছে না। এখানে তো একটা আছে বললাম, সেটা তোমরা বলবে আমাকে, সেটা আমি কিছু বলছি না। আচ্ছা এখানে আরেকটা এক্সেপশন থাকার কথা, না আর তো এখানে এক্সেপশন থাকবে না সাধারণত। এখানে
আচ্ছা ঠিক আছে, আমরা ফিজিক্যাল প্রপার্টিসের দিকে যাই। আর তো এক্সেপশন আছে বলে আমার ঠিক মনে পড়ছে না, নেই আর। ওকে, এবার এখানে আরেকটা কোশ্চেন আছে, তো সেটার মধ্যে আমি দেখেছি নিজে দু একজন স্টুডেন্টকে এটা ভুল করেছে। দেখো এখানে 3 নাম্বার, এটা তো নিজেই বোধ হয় 1 2 3 4 নাম্বার পিরিয়ড, পিরিয়ড 4-এ এটা পিরিয়ড 5 আছে, পিরিয়ড 6 আছে অ্যান্ড পিরিয়ড 7 আছে। ঠিক আছে, তো এইখানে পিরিয়ড 6 অ্যান্ড পিরিয়ড 7-এর মধ্যে দেখবে ল্যান্থেনয়েড সিরিজ অ্যান্ড অ্যাক্টিনয়েড সিরিজ আছে। এখন কথা হলো এখানে যে ল্যান্থেনিয়াম আছে আর অ্যাক্টিনিয়াম আছে সেটা কিন্তু এফ ব্লক এলিমেন্ট না। ঠিক আছে, তোমরা জানো ল্যান্থেনয়েড সিরিজ অ্যান্ড অ্যাক্টিনয়েড সিরিজকে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্টস, কিন্তু এখানে ল্যান্থেনিয়াম অ্যাটমিক নাম্বার 57 এখানে লিখছি, অ্যাক্টিনিয়াম অ্যাটমিক নাম্বার 89। দেখে নিই একটু অ্যাটমিক নাম্বারটা ঠিক আছে কিনা। আচ্ছা, এটা কিন্তু তারা কিন্তু ডি ব্লক এলিমেন্ট, এদের পর থেকে শুরু হয় এফ ব্লক এলিমেন্ট। ওকে, এবার বলো ল্যান্থেনিয়ামের উপরে কে আছে? ল্যান্থেনিয়ামের উপরে কে আছে? পিরিয়ড নাম্বার 5 এর মধ্যে কে আছে সেটা বলতে হবে। পিরিয়ড নাম্বার 5 এর মধ্যে কে আছে? পিরিয়ড নাম্বার 5 এর মধ্যে আছে ইটেরিয়াম, জার্কোনিয়াম, হফনিয়াম। ঠিক আছে, এইখান থেকে ল্যান্থেনিয়ামের পর থেকে শুরু হয়ে যাচ্ছে এফ ব্লক এলিমেন্ট, অ্যাক্টিনিয়ামের পর থেকে এফ ব্লক এলিমেন্ট শুরু হয়। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন আমরা আস্তে আস্তে তাদের প্রপার্টিজ, বিভিন্ন ধরনের প্রপার্টিজগুলোর দিকে যাই। দেখো ফার্স্ট যে প্রপার্টিজটা নিয়ে কথা বলবো সেটা হলো কি, সেটা হলো মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট। মনে রাখবে মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট কিন্তু অক্সিডেশন নাম্বার সেটার সাথে কিন্তু ভ্যারি করে। অক্সিডেশন নাম্বার মানে আউটার মোস্ট অরবিটালের মধ্যে যতটা তোমার অক্সিডেশন নাম্বার বলছি, ভ্যালেন্স ইলেকট্রন যতটা থাকে আউটার মোস্ট অরবিটালের মধ্যে, যতটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, যেমন ধরো এখানে ক্রোমিয়ামের যে গ্রুপটা সেটার মধ্যে ক্রোমিয়ামের আছে এখানে 6, আউটার মোস্ট অরবিটালের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন দেখবে ক্রোমিয়ামের গ্রুপের মধ্যে আছে 6টা। ঠিক আছে, তাহলে ম্যাঙ্গানিজের মধ্যে কিন্তু 6টা নেই, মনে রাখবে। ম্যাঙ্গানিজের মধ্যে তার কনফিগারেশনটা কি? ম্যাঙ্গানিজের কনফিগারেশনটা হলো 3d5 4s2। ওকে, সো এখানে কিন্তু 5টা আর এখানে কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন 6টা আছে। তো মেল্টিং এন্ড বয়েলিং পয়েন্টটা মনে রাখবে, আমি এখানে লিখে দিচ্ছি মেল্টিং পয়েন্ট এন্ড বয়েলিং পয়েন্ট, সেটা ক্রোমিয়ামের গ্রুপে যারা যারা আছে তাদের কিন্তু সবচেয়ে বেশি হয়। অ্যান্ড এই যে 12 নম্বর গ্রুপটা, যে গ্রুপ নাম্বার 12 যেটা আছে সেটার কিন্তু সবচেয়ে কম হয়, লোয়েস্ট। ঠিক আছে, সেটা লোয়েস্ট থাকে অ্যান্ড হাইয়েস্ট থাকে ক্রোমিয়ামের গ্রুপটা, মেল্টিং এন্ড বয়েলিং পয়েন্টের কথা বললে। আচ্ছা, মেল্টিং এন্ড বয়েলিং পয়েন্টের কথা বললে সেটা সব থেকে বেশি থাকে ক্রোমিয়ামের গ্রুপটা, কারণ এখানে ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বারটা খুব বেশি থাকে, 6টা থাকে। ওকে, নেক্সট যাই মেটাল লেটিস। সলিড স্টেটের মধ্যে অবশ্যই তোমরা পড়েছো এটা। মেটাল লেটিস কে, কোন মেটালটা কি টাইপের লেটিস ফর্ম করে সেটা তোমরা পড়েছো। এখানে দেখো ইজিলি কিভাবে মনে রাখা যায়। আমি সিরিজের গ্রুপের মধ্যে আর সবকটা আমি লিখলাম না। দেখো প্রথম দুইটা গ্রুপ, স্ক্যান্ডিয়াম এন্ড টাইটেনিয়ামের যে দুইটা গ্রুপ আছে তারা শো করবে HCP। যারাই থাকুক এইখানে গ্রুপের মধ্যে তারা HCP শো করবে। ঠিক আছে, আমি আস্তে আস্তে বলবো, মানে কোথায় কোথায় প্রবলেম আছে, কোথায় কোথায় এক্সেপশন আছে সেটা আমি বলে দেব। কিন্তু এইখানে আপাতত HCP মানে হেক্সাগোনাল ক্লোজ পেকিং শো করে কে? গ্রুপ নাম্বার 3, হ্যাঁ গ্রুপ নাম্বার 3, গ্রুপ নাম্বার 4। এরপরের দুইটা BCC, এরপরের দুইটা দুটোটাই BCC। ওকে, একটু লিখে নাও, দরকার হলে আমি একটু সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, যাই হোক। দেখো ভ্যানাডিয়ামের নিচে কে আছে?
ভ্যানাডিয়ামের নিচে কে আছে, তারপর ক্রোমিয়ামের নিচে কে আছে, তারা সবাই বিসিসি স্ট্রাকচারটাই মানে মেটাল ল্যাটিসটাই শো করবে। ঠিক আছে, যেমন ধরো ক্রোমিয়ামের নিচে আছে মলিবডেনিয়াম, এর নিচে কি আছে, এর নিচে কি আছে সেটা একটু জেনে নিও, সেটা একটু হিন্ট দিয়ে দিই, সেটা ফিলামেন্ট বানাতে লাগে। ঠিক আছে, সেটা ফিলামেন্ট বানাতে লাগে। তো হ্যাঁ, তারপরে দুইটা আবার এসসিপি, কিন্তু এক্সেপশন, এইখানে এইখানে ম্যাঙ্গানিজ শো করে না লেডিস, আয়রন সেটা বিসিসি লেটিস শো করে। ঠিক আছে, সেটা শো করবে কি, সেটা শো করবে বিসিসি লেটিস। ঠিক আছে, সেটা বিসিসি লেটিস শো করবে। অ্যান্ড এরপরে যেগুলো আছে এখানে কি আছে, এই তিনটা কি শো করবে, সিসিপি, এই তিনটা সিসিপি শো করবে। ঠিক আছে, গ্রুপ নাম্বার 12 সবসময় এটা এক্সেপশন, গ্রুপ নাম্বার 12 কোনো লেটিসই শো করবে না। ঠিক আছে, তাহলে আরেকবার দেখো, এসসিপি কারা শো করবে, গ্রুপ নাম্বার 3 তে যারা আছে সবাই এসসিপি কারা শো করবে, গ্রুপ নাম্বার 4 এ যারা আছে সবাই, 3 আর 4 এ যারা আছে সবাই এসসিপি শো করবে। বিসিসি কারা শো করবে, 5 and 6, ম্যাঙ্গানিজ শো করে না। নর্মালি ম্যাঙ্গানিজের যে গ্রুপটা আছে সেটা কি শো করবে, সেটা শো করবে এসসিপি, কিন্তু আয়রন এখানে আবার বিসিসি শো করে, বডি সেন্টার কিউবি। ঠিক আছে, আর পরে লাস্টের যে তিনটা আছে 11, 10 and 9, তারা শো করবে কি, সিসিপি। অ্যান্ড গ্রুপ নাম্বার 12 এটা কিছু শো করবে না। ঠিক আছে, এটা গেল মেটাল লেটিস। আচ্ছা, এবার দেখি সাইজ। কিছু লেগেছে, সাইজ কিভাবে ডিফার করে আবার লিখি, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার অ্যান্ড জিঙ্ক। দেখো, নর্মালি আমরা জানি কি, লেফট টু রাইট গেলে সাইজটা কি হয়, ছোট হতে থাকে, এইভাবে হওয়ার কথা, এভাবেই হবে। ওকে, কিন্তু যদি এই অর্ডারটা এক্সামের মধ্যে লিখো তাহলে এটা হবে ক্রস। ঠিক আছে, এবার সমস্যাটা কোথায়, এখানেও আবার এক্সেপশন আছে, দেখো মুছে দিই, হয়ে গেল। আয়রন, কোবাল্ট অ্যান্ড নিকেল তারা প্রায় ইকুয়াল সাইজ শো করে। ঠিক আছে, এখন নিকেল থেকে কপারের যে সাইজটা আছে সেটা কি বড় হবে নাকি সেটা ছোট হবে, নিকেল অ্যান্ড কপারের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এবার হলো তার একদম এক্সাক্ট সাইজ। ঠিক আছে, সাইজের অর্ডারটা, অ্যাটমিক সাইজের অর্ডারটা, এটা ক্রস হবে না, এটা ঠিক আছে। ঠিক আছে, তো এই জায়গাটা একটু মনে রাখো, এইখান থেকে এক্সেপশনটা শো করে। ম্যাঙ্গানিজের থেকে আয়রনটা ছোট হয়, ঠিক আছে, কিন্তু আয়রনের পরে যে কোবাল্ট আছে সেটা কিন্তু আয়রন, কোবাল্ট, নিকেল প্রায় সেম সাইজ শো করে। ঠিক আছে, অ্যান্ড নিকেল থেকে কপারটা ছোট হওয়ার কথা, নর্মালি ছোট হওয়ার কথা, কিন্তু এটা আসলে বড় হয়। অ্যান্ড কপার থেকে জিঙ্ক সেটাও বড় হয়। ঠিক আছে, কেন বড় হয় তোমরা অবশ্যই পড়েছো, জেড এফেক্ট অ্যান্ড স্ক্রিনিং এফেক্ট। এখানে দেখো জেড এফেক্ট যেটা আছে, জেড এফেক্টটা এখানে স্ক্রিনিং এফেক্ট থেকে বেশি হয়। ঠিক আছে, তখন এটা এই অর্ডারটা শো করে। ঠিক আছে, এইখানে এই দুইটার ক্ষেত্রে কপার অ্যান্ড জিঙ্কের ক্ষেত্রে কি হয়,
এখানে স্ক্রিনিং এফেক্টটা কিন্তু বেশি থাকে, ঠিক আছে। অ্যান্ড এইখানে তিনটা যে ইকুয়াল সাইজের আছে, এইখানে জেড এফেক্ট ইকুয়াল টু স্ক্রিনিং এফেক্ট হয়। এই তিনটা জিনিস একটু মনে রাখবে সাইজের মধ্যে। সাইজ কোনটার বেশি কোনটার কম, কোনটা ছোট কোনটা বড় সেটা না দিয়ে অনেক সময় কি করে তোমাকে জেড এফেক্টও দিয়ে দিতে পারে। কোনটার মধ্যে ধরো জিজ্ঞেস করলো যে আয়রন কোবাল্ট, এটার মধ্যে জেড এফেক্ট এন্ড স্ক্রিনিং এফেক্ট কি, জেড এফেক্টটা বড় না স্ক্রিনিং এফেক্টটা বড় নাকি দুইটা ইকুয়াল। আবার এমসিকিউ হলে তো অনেক সময় নান অফ দ্য অ্যাবভ দিয়ে দিতে পারে, ঠিক আছে। পিরিয়ড 3, পিরিয়ড 3 এর মধ্যে সরি আমার পিরিয়ড 3 লিখেছি, পিরিয়ড 4 স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন আর লিখলাম না, থাক। পিরিয়ড 5, পিরিয়ড 6 টেরিয়াম, ল্যান্থেনিয়াম, জয়প্রিয়াম, হফমিয়াম, ঠিক আছে। দেখো নর্মালি আমরা জানি যত আমরা উপর থেকে নিচের দিকে যাই তত কি হয়, সাইজটা বাড়তে থাকে, ঠিক আছে। সমস্যা নেই, এখানে সাইজ বাড়বে, ঠিক আছে। পিরিয়ড 4 এন্ড পিরিয়ড 5 এর মধ্যে কোনো সমস্যা নেই। পিরিয়ড 4 এন্ড পিরিয়ড 5 যেটা আছে সেটা জেনারেল কনফিগারেশনটাই, জেনারেল ট্রেন্ডটাই ফলো করে। কিন্তু এইখানে গ্রুপ নাম্বার 4 থেকে শুরু করে বাকিগুলোর মধ্যে, গ্রুপ নাম্বার 4 থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত তাদের মধ্যে কি হয়, সাইজটা ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে। সাইজটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ওইখানে ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে। যারা যারা আছে এখানে সবার ক্ষেত্রেই সাইজটা ইকুয়াল হয়ে যায়। জেড আর হবে লিখে রেখেছি এখানে, ট্রেন্ডও ঠিক আছে। পিরিয়ড 5 এন্ড পিরিয়ড 6 এর মধ্যে একমাত্র গ্রুপ 3 এর এই পার্টটা বাদ দিয়ে বাকি সবার ক্ষেত্রে কিন্তু জার্কোনিয়াম থেকে হফনিয়ামের বড় হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু সাইজটা ইকুয়াল হয়ে যায় সবার ক্ষেত্রে, ঠিক আছে। এখানে অসমিয়াম লিখলাম, ঠিক আছে। তো সবার ক্ষেত্রে এখানে সাইজটা বড় হয়ে যাবে, সরি ইকুয়াল থাকবে। এটা হলো সাইজ, অ্যাটমিক সাইজ। এবার আসো আয়োনাইজেশন পটেনশিয়াল, আয়োনাইজেশন এনথালপি। আয়োনাইজেশন এনথালপির মধ্যে কি হয়, আবার যাই পিরিয়ড 4 এ, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম লিখেছিল এখানে, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এখানে দেখো নর্মালি আয়োনাইজেশন এনথালপি কি হয়, আমরা জানি লেফট টু রাইট গেলে আয়োনাইজেশন এনথালপি বাড়বে, আয়োনাইজেশন এনথালপিটা বাড়বে। কিন্তু এখানে তিনটা জায়গাতে এক্সেপশন শো করে, কি কি, সেকেন্ড, 6th and 7th পজিশন, 1 2 3 4 5 6 7 9, ঠিক আছে। সেকেন্ড পজিশনের মধ্যে হয় কি, টাইটেনিয়াম এন্ড ভ্যানাডিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে এখানে টাইটেনিয়ামের বেশি হয়, 6 পজিশনে গেলে দেখা যায় আয়রনের বেশি হয়, 7 পজিশনে গেলে দেখা যায় কোবাল্টের বেশি হয়। এই তিনটা জায়গায় একটু মনে রাখবে, এই নাম্বারটা মনে রেখে দাও তাহলে চলবে, আশা করি সুবিধা হবে। 2 6 and 7 আয়োনাইজেশন এনথালপি পিরিয়ড 4 এর জন্য সবটার ক্ষেত্রে লিখে নেবে, লিখে নিয়ে মনে রাখবে সেকেন্ড, 6th and 7th পজিশনের মধ্যে একটু চেঞ্জ করে দেবে, উল্টিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা গেল কি, এটা কিন্তু আয়োনাইজেশন এনথালপি 1 এর জন্য, ঠিক আছে। এবার তোমরা আমাকে কমেন্ট সেকশনের মধ্যে বলবে যে আয়োনাইজেশন 2 and আয়োনাইজেশন 3 কিরকম হবে অর্ডারটা, ঠিক আছে। আচ্ছা এবার আসি, একটা কোশ্চেন আছে এনসিইআরটিতে যে ক্রোমিয়াম +2 and আয়রন +2 কোনটার রিডিউসিং পাওয়ারটা বেশি, ঠিক আছে। কোনটার রিডিউসিং পাওয়ারটা
বেশি। তো ওই ধরনের কোশ্চেন যদি দেয় সবার আগে কাজ হলো কি ইলেকট্রনিক কনফিগারেশনটা বের করবে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4 অ্যান্ড আয়রনের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6। এখানে একটা জিনিস মনে রাখবে, এটা তোমরা অলরেডি জানো, D10 কনফিগারেশনের স্টেবিলিটি কিন্তু D5 থেকে মানে ফুল ফিল্ড স্টেবিলিটি হাফ ফিল্ড থেকে কিন্তু বেশি, বাকি সবার স্টেবিলিটি কিন্তু এর থেকে কম হয়। এবার ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয়েছে, D4 মানে একটা দুইটা তিনটা চারটা ইলেকট্রন আছে ডিতে, আর এখানে আছে ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এবার দেখো আয়নগুলা কি চায়, আয়নগুলো তো অবভিয়াসলি স্টেবল হতে চায় না। তো আয়রনের ক্ষেত্রে একটা ইলেকট্রন ছেড়ে দিলে কিন্তু সে 3d5 এর কনফিগারেশনটা পাবে, ঠিক আছে। একটা ইলেকট্রন যদি আরো ছেড়ে দেয় সে কিন্তু 3d5 এর কনফিগারেশন পাবে এবং হাফ ফিল্ড স্টেবিলিটি পাবে। কিন্তু ক্রোমিয়াম যদি হাফ ফিল্ড স্টেবিলিটি পেতে চায় তাহলে তার আরেকটা ইলেকট্রন বাইরে থেকে গেইন করতে হবে, ঠিক আছে, আরেকটা ইলেকট্রন তার বাইরে থেকে গেইন করতে হবে। তো আমার কোশ্চেনের মধ্যে আছে দেখবে যে কোনটা রিডিউসিং পাওয়ার বেশি, রিডিউসিং পাওয়ার মানে মনে রাখবে ইলেকট্রন লুজ করবে, ইলেকট্রন ছেড়ে দেবে। তো অবভিয়াসলি এখানে দেখা যাচ্ছে কি আয়রন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় মানে Fe+2 থেকে যদি Fe+3 হয়ে যায় সেটা অনেকটা ইজি, ঠিক আছে, সেটাই তাড়াতাড়ি করবে কারণ ক্রোমিয়ামের থেকে আয়রনের রিডিউসিং পাওয়ারটা এই কারণেই বেশি। কারণ নর্মালি দেখা যায় কি যে ক্রোমিয়ামের গ্রুপের মধ্যে কিন্তু ভ্যালেন্স ইলেকট্রনটা বেশি থাকে, তাহলে এটার হওয়ার কথা ছিল, কিন্তু হয় কি ভ্যানাডিয়ামের এনথালপি অফ অ্যাটমাইজেশনটা সবচেয়ে বেশি থাকে। তো এই যে আলাদা আলাদা কিছু জিনিস আছে যেগুলো মানে এক্সেপশনাল কিছু জিনিস আছে সেগুলো একটু মনে রাখবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আর ভিডিওটাকে আর বেশি লম্বা করে লাভ নেই। নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে আমি বাকি যে এক্সেপশনসগুলো আছে অবভিয়াসলি এক্সেপশনসগুলো নিয়ে আলোচনা করে দেবো, অ্যান্ড আলাদা কিছু আরও কিছু প্রপার্টিও আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। এছাড়া আরেকটা প্রপার্টি আছে কি যে ট্রানজিশন মেটাল এলিমেন্টস যারা আছে তারা কিন্তু কালার শো করে, ঠিক আছে, তারা ওয়াটার সলিউশনে কালার শো করে। তো কোনটা কি কালার শো করে, কমপ্লিমেন্টারি কালার কি আছে তাদের, তো ওই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। ঠিক আছে, আশা করি ক্লাসটা ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।